অশোকদা, মানে এই যে বৃহত্তর ষড়যন্ত্র, এই যে একটা চক্রব্যূহ, এর থেকে বেরোনোর কোনো পথ সত্যি সত্যি এই মুহূর্তে পাওয়া মুশকিল। দুর্নীতি হবে, চোখের সামনে দেখা যাবে দুর্নীতি হবে, ভোট হবে না, স্বচ্ছ নির্বাচন হবে না, ষড়যন্ত্র হবে, সাধারণ মানুষ শুধু আত্মসমর্পণ করেই যাবে। মানে কি আপনার কি মনে হচ্ছে? পরিত্রাণের পথটা তো রাজনীতির মধ্যে দিয়ে আসতে হবে। এবং এবারে যদি রাজনীতির চরিত্রটা মৌলিকভাবে গণতান্ত্রিক না হয়, যদি রাজনীতির চরিত্রটা শুধু টিকে থাকার রাজনীতি হয়, তাহলে রাজনীতির চরিত্রের বৈশিষ্ট্যগুলো হবে যে আমার টিকে থাকতে গেলে যে অস্ত্রগুলি দরকার সেই অস্ত্রগুলি আমি ব্যবহার করব। আমার দুটো ধরনের রাজনীতি হয়, একটা হচ্ছে দেশ গড়ার রাজনীতি, তাতে অনেক সময় টেকাজ হয় না, কিন্তু আবার না টিকলেও ফেরত আসে। আমি একটা গল্প বলি, যে গল্পটা আমার এক মানে দাদা স্থানীয় এক প্রতিষ্ঠিত ব্যুরোক্র্যাটের কাছ থেকে শোনা। তিনি যখন চাকরি করতেন, তিনি আইএএস ছিলেন, তাকে একজন মন্ত্রী ডেকে বলেছিলেন যে বাম আমলের মন্ত্রী, যে আপনি মশাই বারবার এত কেরালা যাচ্ছেন, কেরালার পঞ্চায়েত এসব করে দেখছেন, কি করছেন মশাই বুঝি না, ওরা তো ইলেকশনে হারে রেগুলার। হ্যাঁ, তো তাতে উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে ওরা ইলেকশনে হারে ঠিকই, আবার জিতেও ফেরতও আসে। তার কারণ ওরা প্রতিষ্ঠানটা তৈরি করেছে। আপনারা যেদিন হারবেন সেদিন থেকে আর জেতার পথ কিন্তু আর খুঁজে পাবেন না। এটা তাদের বোঝার ক্ষমতা তখন ছিল না। তারপরে তো এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমএলএতে একটা এমএলএ সিটও নেই, যা অবস্থা আর কি বামেদের। মুশকিলটা হয়ে গেছে এই যে রাজনীতিটা যদি টিকে থাকার রাজনীতি হয়, তাহলে প্রতিষ্ঠান তৈরি হয় না, বরং যেটা গৌতমবাবু বললেন, প্রতিষ্ঠান ধ্বংস হয়। আজকের ভারতবর্ষের রাজনীতি মূলত দক্ষিণ ভারতের রাজনীতিটা একটু আলাদা হয়, তার ঐতিহাসিক কারণ আছে, অন্য একদিন আলোচনা করা যাবে। মূলত রাজনীতিটা হয়ে গেছে টিকে থাকার রাজনীতি। অর্থাৎ আমাকে একটা ইলেকশন পেরোতে গেলে কি করতে হবে, তাতে যদি আমাকে একটা লাডলি বাহিনী যোজনা করতে হয়, তাতে যদি আমাকে একটা 5টা গ্যারান্টি দিয়ে বলতে হয় এই কটা আমি দিলাম, লোকে বারবার এই ধরনের গ্যারান্টি চাইবে, এই ধরনের জিনিসই হবে। এটাতে মানে প্রতিষ্ঠান তৈরি হয় না। কাজী রাজনীতির চরিত্র না পাল্টালে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। দুটো সমস্যা আছে, এবং সেই সমস্যাটা খুব, যাকে আমরা বলি কাঠামোগত, স্ট্রাকচারাল। একটা হচ্ছে যে মানুষগুলি 25 বছর আগে শিক্ষা চেয়েছিল, যারা মনে করেছিল যে হ্যাঁ স্কুলে যাওয়া দরকার এবং স্কুলে যাব, যদি স্কুল থাকে আমরা স্কুলে যাব, সেই মানুষগুলির পরিবারগুলি আজকে স্কুলে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপামর জনসংখ্যা প্রাইমারি স্কুলে গেছে, সেকেন্ডারি স্কুলেও যাওয়া শুরু করেছে। কিন্তু 2000 সাল থেকে 2024 পেরিয়ে গেলাম, এটা তো প্রমাণিত হলো যে স্কুলে গিয়ে কিছু শেখেনি, সত্যি কথা বলতে। কাজী মানুষগুলো একটা সময়তে বুঝতে পেরেছে, সাধারণ মানুষ, যে এ তো অঙ্ক টঙ্ক কিছু শিখছে না, এ তো কিছু ভাষাও শিখছে না, এ তো কোনো ইতিহাস ভূগোল কিছু তো শিখছে না, বরং ওই স্কুলটাতে ওরা কিছু পরপর করে ইংরেজি বলছে, হ্যাঁ ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ, বাই বাই বলছে। ওইটা শিখলে যদি একটা সামান্য কোনো দোকানেতে চাকরি পাওয়া যায়, তাহলে ওই স্কুলটাই ভালো, এই স্কুলটা খারাপ। এটা কিন্তু মানুষ বুঝে গেছে, এটা একটা বড় সংকট। কাজে মানুষের কাছে পশ্চিমবঙ্গে প্রাইভেট স্কুলের সংখ্যা সারা দেশের মধ্যে পার্সেন্টেজ হিসেবে কম, কিন্তু বাড়ছে ভীষণ হু হু করে। আপনি যদি উত্তর ভারতের অন্যান্য অনেক জায়গা দেখেন, দক্ষিণ ভারত তো ছেড়েই দিন, মানে সারা ভারতবর্ষেই সরকারি স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা কমছে। এখানে একটা মজার জিনিস আছে, আপনি যদি স্কুলের তথ্য নেন তাহলে হিসেবটা মিলবে না। প্রাইভেট স্কুলের সংখ্যা অনেক কম, সরকারি স্কুলের সংখ্যা অনেক বেশি, কিন্তু যদি ছাত্রছাত্রীর রেশিও নেন, দেখবেন প্রাইভেট স্কুল আর সরকারি স্কুলের ছাত্রছাত্রীর রেশিওটা সমান হয়ে গেছে সারা দেশে। কাজেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওইটা তো শিখছে, একটু ইংরেজি তো বলা শিখছে, একটু তো পরিষ্কার পরিচ্ছন্নতা শিখছে, একটু সোজা হয়ে দাঁড়িয়ে স্যার ইয়েস ম্যাডাম ইত্যাদি বলা শিখছে। ওইটা হচ্ছে একটা দিক, এইটা একটা সংকটের একটা দিক। আরেকটা দিক আরো গভীর, সেটা হচ্ছে যারা দেশের এলিট, আমাদের মতো মানুষ, শিক্ষিত সম্প্রদায়, যারা দেশের লেখাপড়া শিখেছেন, প্রতিষ্ঠিত জায়গাতে রয়েছেন, তারা, আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে তারা মনে করেন না যে সারা দেশটা শিক্ষিত হওয়া দরকার আছে।
তারা মনে করেন যে বাকি দেশটা মোটামুটি প্রাইমারি শিক্ষাটা হলেই তো চলবে, আবার কি দরকার আছে, একটু লেখাপড়া, একটু 2-4টে অঙ্ক টঙ্ক একটু গিয়ে বাজারের তলেটা যাতে বাজারে হিসেবটা করতে পারে, এইটুকু শিখলেই তো চলবে। তারা তো মনে করে না যে আমাদের মতো তারাও শিক্ষিত হোক। এটা আরেকটা সংকট। এই স্ট্রাকচারাল সংকটটাকে কাটাতে গেলে দক্ষিণ ভারতের ইতিহাস বলে যে তারা একটা সমাজ সংস্কারের আন্দোলন থেকে জিনিসটা কেটেছে। সেখানে সমাজ সংস্কারের আন্দোলন হয়ে তারা বলেছিলেন যে সবাইকে শিক্ষা দিতে হবে, তখন শিক্ষাটা রাজনীতির অঙ্গ হয়েছিল। আর হিমাচলের একটা অভিজ্ঞতা আলাদা, হিমাচলটা একটা সত্যি এক্সেপশন। হিমাচলের যে রাজারা ছিলেন তারা সামহাও শিক্ষাটাকে ভীষণ গুরুত্ব দিয়েছিলেন, এবং পরবর্তীকালে দেখা গেল যে হিমাচল প্রদেশ এমন একটা প্রদেশ যেখান থেকে সব থেকে বেশি সরকারি চাকরি হয় এবং মিলিটারিতে লোকেরা জয়েন করে। সেই জন্য গ্রামাঞ্চল থেকে গ্রামাঞ্চলেও শিক্ষার জন্য চাহিদা, এবং শিক্ষা ভালো করে পড়াতে হবে, এছাড়া চাহিদাটা মারাত্মক বিষয়। তার ফলে ওখানে শিক্ষাটা হয়েছে। শুধু শিক্ষা না, ওখানে পরিকাঠামো হয়ে গেছে। হিমাচল প্রদেশ তামিলনাড়ুর গায়ে আছে, মানে সবকিছু প্যারামিটার যদি আপনি একসঙ্গে হিসেব করেন। হিমাচল প্রদেশের মতো পাহাড়ি এলাকায় 98% ঘরে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ জ্বলে, যেটা ঝাড়খণ্ডে পর্যন্ত হয়নি, বিহারে পর্যন্ত হয়। সেখানে অত ঝামেলা পাহাড়ি এলাকা নয়। কাজে ওটা আর একটা গল্প। ফলে আমাদের সংকটটা তো খুব গভীরে তৈরি হয়ে রয়েছে। শিক্ষা আর স্বাস্থ্যের যেটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে এরা সুদূর প্রসারী। আজকে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক যাচ্ছে তামিলনাড়ুতে কাজ করতে, কর্ণাটকে কাজ করতে, কেরলে কাজ করতে। কেন ওখানে যাচ্ছে? তার কারণ ওখানে একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে, যে ডেভেলপমেন্টটার ফলে ভারতবর্ষের দক্ষিণ ভারতের 5-4টে রাজ্যকে যদি দেখেন, তার পার ক্যাপিটা ইনকাম ইন্দোনেশিয়ার কাছাকাছি, এবং বিহারে উত্তরপ্রদেশের পার ক্যাপিটা ইনকামের চেয়ে 3 গুণ বেশি। বিহারে তো যাচ্ছে না, উত্তরপ্রদেশে তো যাচ্ছে না, তারা যাচ্ছে তামিলনাড়ু ইত্যাদি কেরালাতে। ফলে কিন্তু কেন হয়েছে ওই ইকোনমিক ডেভেলপমেন্ট? তার পিছনে আছে শিক্ষা এবং স্বাস্থ্য। অর্থাৎ ওরা যে জিনিসটা করতে পেরেছে, সেই জিনিসটা আমরা বাঙালিরা শিক্ষা নিয়ে বড় গর্ব করে। আজ আমাদের বঙ্কিম আছেন, রবীন্দ্রনাথ আছেন, ইত্যাদি অনেক কিছু আছেন। আমি আদৌ গর্ব করিনি। তার কারণ আমাদের দেশে শিক্ষাটা অত্যন্ত নেগলেক্টেড ছিল, এবং আমাদের দেশের রাজনীতিতে শিক্ষাটার কোনো জায়গা হয়, এবং এর জন্য বামেরা মারাত্মকভাবে দায়ী। এবং বামেরা যেটা দেখিয়ে গেছে, এরা দেখলো যে তাতে শিক্ষার কথা ভেবে লাভ কি আছে। আমার যদি লক্ষ্মীর ভান্ডারে ভোট আসে, আর আমার যদি রাজনীতিটাই হয় টিকে থাকার রাজনীতি, তাহলে একবার লক্ষ্মীর ভান্ডার করবো, আরেকবার সরস্বতী ভান্ডার করবো, অসুবিধা কি আছে? আমার শিক্ষা স্বাস্থ্য ঝামেলা করিয়ে লাভ কি আছে? আমি শিক্ষকদের মাইনে বড্ড বেশি, এই নিয়ে কথা হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা একটা অর্থনীতির গোলমাল হয়ে রয়েছে। আমাদের ফিফথ পে কমিশনের পর থেকে এই কাণ্ডটা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু যাচ্ছি না মানে এই নয় যে আমার সেই বিষয়ে কোনো অন্য মতামত আছে, কিন্তু ওই আলোচনার মধ্যে ঢুকলে আলোচনাটা অন্যদিকে ঘুরে যায়, সেই জন্য আমি ওদিকে ঢুকছি না। প্রশ্নটা এইখানে তা না, প্রশ্নটা এই যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এমফাসিসটা কি, এবং সেই এমফাসিসটা কোত্থেকে আসে। এমফাসিসটা কি তো দেখতে পাচ্ছি, সেটা তো বাজেট দেখলেই বোঝা যায় এমফাসিসটা কোথার থেকে আসে। সেটা বুঝতে গেলে আমাদের রাজনীতির চরিত্রটাকে বুঝতে হবে। রাজনীতির চরিত্রটা যদি ভাষা, জাতি, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি দিয়ে ঘেরা থাকে, যেগুলো এক ধরনের রাজনৈতিক ইউনিফায়ার, ভাষা একটা ইউনিফায়ার, জাতি একটা ইউনিফায়ার। আপনি চিন্তা করে দেখুন, গত 30 বছরে কতগুলি সারা দেশে জাতি পার্টি তৈরি হয়েছে। কুশওয়াদের একটা পার্টি, নিষাদদের একটা পার্টি, যাদবদের একটা পার্টি, যাদবদের একটা পার্টি থেকে শুরু করে কামাদের একটা পার্টি, মালিগাদের একটা পার্টি। আমি তো হাতে গুনে অন্তত 30টা পার্টির কথা বলতে পারি যারা জাতি পার্টি। তেমনি ভাষা এবং অঞ্চল দিয়ে পার্টি তৈরি হয়েছে। অহং গণ পরিষদ, আজকে তাদের অবস্থা খারাপ, কিন্তু এক তৈরি তো হয়েছিল। ছত্তিশগড়ি বিয়েতে পার্টি তৈরি হয়েছিল, আজকে তাদের অবস্থা খারাপ, চলে গেছে। কিন্তু কই শিক্ষা, স্বাস্থ্য এবং দেশকে আধুনিক বানাবো, এই পার্টির প্রমিসটা তো একমাত্র দিল্লির মতো অত্যন্ত আধুনিক শহরে আম আদমি পার্টিকে করতে হয়েছিল। কারণ ওখানে দেখা গেল যে ওখানে ভোট পেতে গেলে যে অংশটার কাছে পৌঁছতে হবে, সেই অংশটার মধ্যে বড় চাহিদা হচ্ছে শিক্ষা। কারণ তাদের অ্যাসপিরেশনটা আরবান। এবং এখন যেটা দাঁড়িয়ে গেছে, সেই জন্য যে সত্যি কথা বলতে পরিত্রাণ, এই রাজনীতির চরিত্র না বদলালে পরিত্রাণ বদলাবে না। উনি গৌতমবাবু ভীষণ দরকারি কথা বলেছেন।
ওই বিরোধীরা তো বলতে পারতো যে হ্যাঁ ঠিক আছে, এই সমস্যাটা আমরা একসঙ্গে বসে সমাধান করি আসুন, কারণ এটা দেশের এটা রাজ্যের সমস্যা, এটা রাজ্যের আমাদের ছেলে মেয়েদের, আমাদের নাতি নাতনিদের ভবিষ্যতের সমস্যা। এখানে আমরা কোন রকম দলবাজি করব না। এটা দলে এটা পার্টিজান পলিটিক্স এর জায়গাই নয়, এটা রাজ্যের ভবিষ্যতের বিষয়, এখানে আমরা এক থাকবো বলতে তো পারেনি, কারণ বললে রাজনীতি করা যাবে। কাজে উনি তো একদম মোক্ষম জায়গাতে ধরেই ফেলেছেন জিনিসটা। এটা তো সত্যি কথাই যে এটা পার্টিজান পলিটিক্স এর জায়গা নয়। শিক্ষা এবং স্বাস্থ্য এটা তো পার্টিজান পলিটিক্স এর জায়গা, দলীয় রাজনীতির জায়গা নয়। এটা তো একটা বেসিক্যালি রাজ্য এবং দেশের আগামী 50-100 বছরের ভবিষ্যতে তৈরির জায়গা। কাজে যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে চালিয়েছি, ওটা তো ডিভিডেন্ড তো নয়, ওটা তো ডেমোগ্রাফিক লায়াবিলিটি আছে। ডিভিডেন্ড করতে গেলে আরেকটা সংকট আছে, যে সংকটটা কিন্তু আরো স্ট্রাকচারাল, সেটা কিছুটা গৌতম বাবু ইঙ্গিত দিয়েছে। যদি ভারতবর্ষের অর্থনীতিটা এমন হয় যে সেখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হচ্ছে 80-85%, আর সংগঠিত ক্ষেত্রের শ্রমিক যাকে আমরা হোয়াইট কলার বলি তারা 15-20%, কাজে আপনি সবাইকে খুব ভালো শিক্ষা দিয়ে দিলেও তারা করবেটা কি? কাজে তার একটা ব্যাকল্যাশ তো আছে, যে ব্যাকল্যাশটা হচ্ছে যে নেই তো আজকে ভারতবর্ষে শিক্ষিত বেকারের সংখ্যা সারা পৃথিবীর মধ্যে টপ 5-এর মধ্যে একটা। শিক্ষিত বেকারের সংখ্যা, শিক্ষিত মানে যারা স্কুল পাস করার পরে বেকার। আপনি খেয়াল করে দেখেছেন দুদিন আগে একটা চাকরিতে 35,000 চাকরির জন্য 2 কোটি লোক অ্যাপ্লাই করেছে, তার মধ্যে পিএইচডিও আছে। ওটা একটা বোধহয় গ্রেড 4 এর চাকরি, গুজরাট না রাজস্থান থেকে। পিয়নের চাকরি ছিল একটা। হ্যাঁ, পিয়নের চাকরি, হ্যাঁ এইটা ঠিক ধরেছে, ঠিক। সেইটা যদি বাস্তবতা হয় তাহলে শিক্ষার প্রয়োজনীয়তার কথাটা কিন্তু আর থাকে না। তাহলে তো আমার ইকোনমিটাই যদি সত্যি সংগঠিত ইকোনমি না হয়, আমার ইকোনমিটা যদি এমন হয় যে যেখানে ওই পকোড়া কেউ বলবে পকোড়া বেচবে, কেউ বলবে পানের দোকান হবে, সেইটা যদি আমার অর্থনীতির ভবিষ্যৎ হয়, যে আজকে 75 বছরে অসংগঠিত ক্ষেত্রটাই রয়ে গেল ডমিনেন্ট, সংগঠিত ক্ষেত্রটা সংকুচিত হয়ে গেল, তাহলে আধুনিক শিক্ষার প্রয়োজন তো নেই। তাহলে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে মোটর বাইক চালানো শিখতে হবে, স্কুটার চালানো শিখতে হবে, তবে ডেলিভারি বয় চাকরি হবে, আর বড় জোরে একটু ইয়েস ম্যাম, সরি ম্যাম এইসব বলতে হবে, তাই তো? সেটাই কিন্তু বাস্তবতা হচ্ছে। কাজে সেই অর্থে যে আমাদের ক্রাইসিসটা অত্যন্ত স্ট্রাকচারাল ক্রাইসিস, এবং সেই স্ট্রাকচারাল ক্রাইসিসটা বোঝেন না সবাই তা নয়, সবাই অনেকেই বোঝেন, এমন নয় যে এটা মানে আমি একমাত্র বুঝেছি, আদৌ নয়, এটা অনেকেই বোঝে। কিন্তু এটাকে পাল্টাতে গেলে রাজনীতির চরিত্রটা পাল্টাতে হয়। রাজনীতির চরিত্রটা টিকে থাকার রাজনীতি দিয়ে, আর জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অঞ্চল, অহম, অমুক তসুক এসব দিয়ে এই জিনিস হয় না।